বাংলাদেশে প্রধান যে দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপি, সেই দুই দলের দুই প্রধানই বাংলাদেশের রাজনীতিতে শুধু রাজনীতিতে না, বাংলাদেশের শাসনভারের সর্বোচ্চ জায়গায় থাকা অবস্থায় অপঘাতে মৃত্যু হয়েছে। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে মারা হয়েছে। এরপরে ৮১ সালে আমরা দেখেছি যে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে। শুধুমাত্র বাংলাদেশে না, ভারতীয় উপমহাদেশের যে রাজনীতি, সেখানে আমরা কিন্তু এই ঘটনা বারবার দেখেছি। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর বেলাতেও একই রকমের ঘটনা ঘটেছে এবং সব ক্ষেত্রে সবথেকে বেশি আলোচনা হয়েছে যে এই সমস্ত ক্ষেত্রে এই প্রধান ব্যক্তিদের কাছের মানুষগুলোই এই ক্ষেত্রে কলকাঠি নাড়িয়েছে। যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে আমরা দেখেছি যে মুস্তাক প্রধান কলকাঠি নাড়িয়েছে। ভারতীয় উপমহাদেশে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর কথা বললাম, ওদিকে পাকিস্তানে বেনজির ভুট্টো, এই ঘটনাগুলো হয় সব থেকে কাছের মানুষ অথবা বডিগার্ড, এদের দ্বারাই তো আক্রান্ত হয়েছে। সেই আলোচনাটা কেন আনলাম? এই কারণেই আনলাম যে বর্তমান প্রধানমন্ত্রী যিনি ওই ৮১ সালে অপমৃত্যুর হাত থেকে রক্ষা পাননি, যিনি তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন আশঙ্কা তৈরি হয়েছে নানা ঘটনার মধ্য দিয়ে যে তারেক রহমান কি এখন নিরাপদ? কেন বলছি এই কথা? সচিবালয়ে পরপর দুইটা যে বড় ঘটনা ঘটছে, মানে একটা ঘটনা তো আপনারা জানেন, প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি এবং সেই মানে তার ৮ কেজি তার চুরি করে ভাঙাড়ির দোকানে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা, মানে ৫,০০০ টাকাও না এরকম অর্থের জন্য এই তার চুরি, এটা কি আপনি খুবই সাধারণ মানে কি বলবো যে অ্যাভয়েড করার মতো ঘটনা ভাবতে পারেন? সচিবালয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই ঘটনা যখন ঘটতে পারে, তখন বোঝাই যায় যে ডালমে কুস কালা হ্যায়। প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির পরে এবার সচিবালয়ে আবারও একটা চুরির ঘটনা হচ্ছে। কি সচিবালয়ের নিরাপত্তায় যারা রয়েছে তাদের মধ্যে একটা বড় খাদ থেকে গেছে কি? এই ব্যাপারে সরকার কি মানে সচেতন? এবার একটা মন্ত্রণালয় থেকে ল্যাপটপ চুরির ঘটনা ঘটলো। কেন ঘটছে? কিভাবে এই ঘটনা ঘটলো? চলুন একটু জেনে দেখি এবং বুঝে ওঠার চেষ্টা করি বর্তমান সরকারের প্রধান তারেক রহমান তিনি কি সত্যিই নিরাপদ, নাকি তাকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্রের জাল বুনেছে কোনো একটা শক্তিশালী পক্ষ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির পরে এবার সচিবালয়ের ল্যাপটপ চুরি। এই ঘটনাকে কোনোভাবেই স্বাভাবিক ঘটনা বলা যায় না। মাত্র ৩ মাসের বেশি যে সরকারের বয়স, সেই সরকারের ভেতরে এত বড় দুইটা ঘটনা নিশ্চিত করেই বলে দেয় যে নিরাপত্তা ব্যবস্থায় চরমতম একটা ফাঁকি রয়ে গেছে এবং সেই ফাঁকির মধ্যে দিয়ে যদি বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে কি হবে? একবারও কি আমরা ভেবে দেখেছি? সচিবালয়ে এবার কি ঘটলো? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। বলছে যে সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে হয়েছে, যে খবরটা খুব সহজেই দ্রুত চলে যাবে সারা পৃথিবীর কাছে। এখানে বলা হচ্ছে যে মানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর, অর্থাৎ সচিব পদমর্যাদার বিশেষ সহকারীর একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। গতকালকে দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১৬ তলা থেকে মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিমের ব্যক্তিগত ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ চুরি হয়। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক। ডক্টর মোহাম্মদ শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব।
খোঁজ নিয়ে জানা গেছে একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার মাহাদি আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নূরের দপ্তর রয়েছে। মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিউল ইসলামের কক্ষে পিএস ইমামুল হাফিজ প্রবেশ করেন। মাত্র ৫ মিনিট পর ফিরে এসে দেখেন তার টেবিলে ল্যাপটপ আর নেই। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওই সময় বিদ্যুৎ ছিল না, এছাড়া কক্ষের বাইরে লোক সমাগমও ছিল। পরবর্তীতে তল্লাশি চালানো হলেও ল্যাপটপটি উদ্ধার করা যায়নি। নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি কালো ব্যাগ নিয়ে দপ্তর থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে ওই ব্যাগের মধ্যেই চুরি হওয়া ল্যাপটপটি ছিল। এতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিও থাকতে পারে বলে একাধিক সূত্র বলছে। এই ভদ্রলোকের সিসিটিভি ফুটেজে যে ভদ্রলোকের ছবি দিয়ে গণমাধ্যম দাবি করছে এটা, এবং মন্ত্রণালয় থেকে দাবি করা হচ্ছে সেই ছবিটা আরেকবার দেখে নিন। এই মানে সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় সচিবালয়ে, যেখানে একটা পিন পড়লেও সেই পিনটা নেটওয়ার্কের মধ্যেই থাকার কথা, সেরকম নিরাপত্তার মধ্যেও প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি হচ্ছে, ল্যাপটপ চুরি হচ্ছে। বিষয়টা কি খুবই স্বাভাবিক? নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানান, ভবনের ১৬ তলায় শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল, গুরুত্বপূর্ণ দপ্তর এলাকায় সহজেই প্রবেশ করা যায়। প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তারা আরও বলেন, লিফট থেকে নেমেই নিরাপত্তা বলয় ছাড়াই করিডোরে প্রবেশ করা যায়, ফলে দপ্তরগুলো কার্যত ঝুঁকির মধ্যে থাকে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বলেন, ঘটনার পরপরই আমরা উপস্থিত সবার ব্যাগ তল্লাশি করেছি। আমাদের জনবল খুবই সীমিত, মোট ২২ জন আনসার পুরো ভবনে দায়িত্ব পালন করেন। নিরাপত্তার তুলনায় জনবল কম, তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর একান্ত সচিব ইমামুল হাফিজ নাদিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ফোন ধরার কথাও না। এ বিষয়ে তিনি কি বলবেন? এত বড় ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে এই যে নিরাপত্তা স্বল্পতার অজুহাত, এই যে দায় সারা কথা, এই দায় সারা কথা দিয়ে কি একটা রাষ্ট্র চলতে পারে? এরকম ঘটনা এর আগে কি আমরা দেখেছি? আমাদের মনে পড়ে প্রফেসর ইউনূসের আমলে সচিবালয়ে আগুন জ্বালানো হলো একাধিকবার, এবং আগুন জ্বালিয়ে প্রয়োজনীয় নথিপত্র গায়েব করে দেওয়া হলো, এই অভিযোগ রয়েছে। এরপরে বিএনপি সরকারের আমলে আমরা দেখছি যে মানে সরকার দায়িত্ব নিতে না নিতেই প্রধানমন্ত্রীর দপ্তরের টেলিফোনের তার চুরি হচ্ছে, সচিবালয়ে মানে তার একান্ত সচিবের পিএসের ল্যাপটপ চুরি হচ্ছে। ঘটনাগুলো স্বাভাবিক খাতে প্রবাহিত হচ্ছে নাকি অস্বাভাবিক? প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি নিয়ে অনেক লেখালেখি, অনেক আলোচনা চতুর্দিকে শুনছে। অনেকে বলছেন যে অনেক আগে থেকেই এই ব্যাপারগুলো নিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন করেছেন। তাহলে হচ্ছে কি? তাহলে কি তারেক রহমানকে আক্রান্ত করার জন্য কোনো স্পেসিফিক গোষ্ঠী তৎপর হয়েছে? তারেক রহমানের সরকারকে বিপদে ফেলার জন্য কেউ কি ফাঁদ পেতেছে? এবং সেই ফাঁদ কারা পাততে পারে? তারা কারা? রাজনীতির বিরোধী পক্ষ, পতিত শক্তি, নাকি ইমিডিয়েট চলে যাওয়া সরকারের কোনো একটা মহল যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, কিন্তু বিএনপির রাজনৈতিক দৃঢ়তা এবং সেনাপ্রধানের দৃঢ়তার কারণে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেনি? কেউ কেউ তো ফেসবুকে লেখালেখিও করছেন যে কোনো এক ভদ্রলোক ফ্রান্সে বসে থেকে, বাংলাদেশ থেকে ফ্রান্সে গিয়ে ফ্রান্সে বসে থেকে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই আলোচনা, এই গুঞ্জনগুলো কি আদৌ সত্য? অনেক প্রশ্ন জাগবে। তার চাইতেও বড় প্রশ্ন হচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি আপনার চতুর্দিকের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করুন। লক্ষণগুলো ভালো দেখাচ্ছে না। কারণ মানে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই কিন্তু ভয় পায়। আমাদের দেশের রাজনীতি, উপমহাদেশের রাজনীতি যে উদাহরণগুলো সৃষ্টি করেছে, যে বাজে উদাহরণগুলো সৃষ্টি করেছে, তাতে করে এই ব্যাপারগুলোকে ছোট ব্যাপার হিসেবে উড়িয়ে দিলে মহা সংকট তৈরি হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? ষড়যন্ত্র কারা করছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।